আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব গুস্তাভ ফ্রেইটেগের পিরামিড স্ট্রাকচার দিয়ে সফোক্লিস রচিত ইডিপাস নাটকটি। সো শুরুতেই আমরা পিরামিড স্ট্রাকচার সেটার যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো জেনে নেই। প্রথমে আমরা যদি বলি উন্মোচন, তারপর হচ্ছে উদ্দীপ্তকারী ঘটনা, এরপর হচ্ছে ঊর্ধ্বমুখী ঘটনা বা হচ্ছে আরোহ, এরপর হচ্ছে ক্লাইম্যাক্স বা চূড়ান্ত পর্যায়। তারপরে আমরা যদি দেখি নিম্নমুখী ঘটনা আছে, নিম্নমুখী ঘটনা বা এটাকে অবরোহণও বলা হয়ে থাকে। এরপরে আমরা দেখি চূড়ান্ত পর্যায়। এবারে আমরা সফোক্লিস রচিত ইডিপাস নাটকটি এই পিরামিড স্ট্রাকচার দিয়ে আমরা ব্যাখ্যা করার বা বিশ্লেষণের চেষ্টা করব। প্রথমে আমরা যদি দেখি উন্মোচন, সেখানে অর্থাৎ একটা নাটকের শুরুটা হচ্ছে এখানে উন্মোচনের মাধ্যমে। তারপর পাঠক এখান থেকে দর্শকদের সামনে যে পটভূমি, তারপর হচ্ছে পাঠক বা দর্শক সামনের যে পটভূমি হবে অর্থাৎ নাটকের কি পটভূমি, তারপর হচ্ছে মূল চরিত্র এবং হচ্ছে তাদের হচ্ছে চারপাশের যে পারিপার্শ্বিক অবস্থা, এই ইত্যাদি প্রেক্ষাপটটা হচ্ছে উন্মোচিত হয় এই শুরুর দিকে, অর্থাৎ যেটাকে আমরা বলছি উন্মোচন, যেখান থেকে নাটকটার একদম শুরু হয়। তাহলে কোনো দ্বন্দ্ব শুরু হওয়ার আগের পরিস্থিতির কেমন হবে সেই চিত্রটা উঠে আসে উন্মোচনের ভিতর দিয়ে। এবারে আমরা যদি এর প্রয়োগটা ইডিপাস নাটকে করি, তাহলে ইডিপাস নাটকের শুরুতে যে আমরা দেখতে পাই থিবিসে হচ্ছে একটা ভয়াবহ মহামারী হয়েছে এবং প্রজারা সবাই হচ্ছে তাদের প্রিয় রাজা ইডিপাসের কাছে চলে আসছে বিপদের থেকে উদ্ধারের জন্য আর কি। তারা রাজার কাছে প্রার্থনা জানাচ্ছে এবং ইডিপাস ইতিপূর্বে কিন্তু তাদের একটা আস্থার জায়গা দখল করেছে। সেটা ওই আমরা দেখতে পাই যে ফিংসের যে ধাঁধার উত্তর দিয়ে যখন হচ্ছে সে রাজা ছিল না, তখনই কিন্তু সে ওই আস্থাটা অর্জন করেছে, যে জন্য সকল প্রজাবাসীরা তারা হচ্ছে তাদের প্রিয় রাজার কাছে চলে এসেছে। এরপরে আমরা দেখতে পাই ইডিপাস তার এই মহামারী দেখে শ্যালক বা হচ্ছে তার মামা ওই ওই অর্থে ক্রেওন যে হচ্ছে তাকে কিন্তু তিনি ডেলফির মন্দিরে পাঠিয়েছে কেন এমন একটা মহামারীর সৃষ্টি হয়েছে। এই যে ঘটনাগুলো আমরা জানতে পারি, এটা আমরা একদমই শুরুর দিকে অর্থাৎ নাটকের উন্মোচন বা একদম স্টার্টিং পয়েন্টে আমরা এটা পাই। এ পর্যায়ে আমরা দ্বিতীয় যে পর্যায়টা সেটা হচ্ছে উদ্দীপ্তকারী ঘটনা। আসলে গল্পের যে মূল অবস্থা, সেই মোড় ঘুরানোর একটা অবস্থার জন্য বলতে পারেন টার্নিং পয়েন্টটা হয়ে থাকে এই উদ্দীপ্তকারী ঘটনাটা। এবং এখানে আমরা হচ্ছে যদি দেখি উদ্দীপ্তকারী ঘটনা হচ্ছে একটা শান্ত স্বাভাবিক পরিস্থিতিকে হচ্ছে একটা এমন একটা গতিধারায় নিয়ে যায় বা এমন একটা টার্নিং পয়েন্ট শুরু হয়ে যায়, সেখানে আমরা সেই মূল চরিত্রের নতুন একটা যাত্রা দেখতে পাই। অর্থাৎ একটা সংকট তৈরি হতে পারে বা একটা চরিত্রকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, কিংবা হচ্ছে ওই মূল চরিত্রকে সে হচ্ছে একটা যাত্রা বা একটা গতিপথের দিকে ধাবিত করছে। অর্থাৎ ওখানে এমন কিছু একটা টুইস্ট বা হচ্ছে এমন কিছু একটা টার্নিং পয়েন্ট থাকে যেটা হচ্ছে ঘটনার বা পরবর্তী প্রেক্ষাপটের দিকে দ্রুত হচ্ছে নিয়ে যায় বা হচ্ছে একটা গতিপথ তৈরি করে দেয়। এই ঘটনাটি ছাড়া গল্পের হচ্ছে দ্বন্দ্ব বা হচ্ছে কি বলে অ্যাকশন, যেটাকে আমরা বলি ক্রিয়া বা অ্যাকশন, সেটা শুরু হয় না। যদি এখানে দেখা যায় যে অনেকটা পিরামিড স্ট্রাকচার আছে যেটা হচ্ছে 5টা দিয়ে বিশ্লেষণ করা হয়, আমি এখন যেটা দিয়ে করাচ্ছি এটা হচ্ছে 6টা। এখন এই যেখানে হচ্ছে 5টা দিয়ে বিশ্লেষণ করা হয় সেখানে কিন্তু এই উদ্দীপ্তকারী ঘটনা সেটা আর কি থাকে না। এখন এই না থাকার ফলশ্রুতি হয় কি ওখানে আমাদের একটু ব্যাখ্যা করার সমস্যা হয়। আমি আমার শিক্ষক আফরিন হুদা ম্যামের সঙ্গে এ বিষয়ে কি কথা বলেছিলাম। ম্যাম আর কি বলেছেন যে ম্যাম আর কি 6টা দিয়ে করিয়েছেন, বাট কোনো টিচার যারা আছেন 5টা দিয়েও করেন বা 2টা তথ্যই হচ্ছে বইতে পাওয়া যায়। আমি আর কি কয়েকটা দেখলাম, সেক্ষেত্রে যেটা আর কি ম্যাডাম বললেন যে এটা দিয়ে করা বিশ্লেষণ করাটা বেশ যুক্তিযুক্ত হয়ে থাকে এবং আমিও দেখলাম, কারণ এখানে তাহলে আমরা একটা পাই টার্নিং পয়েন্ট, যেখান থেকে একটা টুইস্ট বা হচ্ছে এমন কিছু একটা হয় যেই হওয়ার ফলশ্রুতিতে পরবর্তী দিকে ঘটনাটা হচ্ছে ভালোভাবে ধাবমান হয় বা ওই গতিটা আর কি পায়। ওখানে এমন কিছু একটা ঘটে যেই ঘটনাটা অন্যদিকে হয়। যেমন আমরা যদি ইডিপাস নাটকে এই ব্যাখ্যাটা বা বিশ্লেষণটা করতে চাই, তাহলে আমরা দেখব কি ডেলফির থেকে ফিরে এসে যে হচ্ছে আপনার ক্রেওন এটা জানায় যে প্রাক্তন রাজা লায়ার্সের হত্যাকারী এই নগরীতেই লুকিয়ে আছে। দেখুন আমরা শুরুতে আর কি পেয়েছিলাম কি
ক্রেয়ন হচ্ছে ডেলফির মন্দিরে পাঠিয়েছে ইডিপাস, এবং সেখান থেকে ক্রেয়ন এটা জেনে এসেছে যে লায়ার্সের হত্যাকারী এখানেই লুকিয়ে আছে, এবং সেই হত্যাকারীকে যদি শাস্তি দিতে পারে তাহলে হচ্ছে মহামারী থেকে যে একটা মুক্তি ঘটবে সকলের, অর্থাৎ সেই থিবিস নগরটি মহামারী থেকে মুক্তি পেয়ে যাবে। এই যে ঘটনাটা, এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট বা ওরকম একটা কিছু যে হচ্ছে আপনার হচ্ছে একটা ধাবমান গতিতে নিয়ে যায়। এখন যখন আর কি কিরণ এটা বলছে যে ইডিপাসের হত্যাকারী এই আমাদের ভিতরেই লুকিয়ে আছে, যখন এটা বলছে তখন দেখা যায় তখন কিন্তু সকলের লক্ষ্যই থাকে ইডিপাসের হত্যাকারী যে আছে তাকে খুঁজে বের করা, কারণ সকলে অবগত এটা যে ইডিপাসের হত্যাকারীকে পেলেই হচ্ছে তার রাজ্য মহামারী থেকে বা তাদের রাজ্য মহামারী থেকে রক্ষা পাবে। এই যে হচ্ছে একটা পয়েন্ট, এই পয়েন্টটা কিন্তু পরবর্তী ঘটনার দিকে আরো দ্রুত গতিতে হচ্ছে আমাদের নিয়ে যায়। এরপরের যে পয়েন্টটি সেটি হচ্ছে ঊর্ধ্বমুখী ক্রিয়া। আমরা এর আগে দেখেছি হচ্ছে কি বলে, এর আগে আমরা পেয়েছিলাম হচ্ছে উদ্দীপ্তকারী ঘটনা। সেই উদ্দীপ্তকারী ঘটনায় এমন একটা ঘটনা আমাদের সামনে আসে যেই ঘটনাটা দিয়ে এই ঊর্ধ্বমুখী ক্রিয়াটা হচ্ছে গল্পের জটিলতার দিকে ধীরে ধীরে হচ্ছে জটিলতা বাড়িয়ে দেয় বা ধীরে ধীরে ওই দিকে নিয়ে যায়। মূল চরিত্রটি তার লক্ষ্য অর্জন করতে গিয়ে বিভিন্ন বাধা বা হচ্ছে চক্রান্ত বা হচ্ছে ভেতরে ও বাহিরে বিভিন্ন নানামুখী দ্বন্দ্বের ভিতরে পড়ে চরিত্র, এবং এই ধাপটাকে উত্তেজনা বা হচ্ছে চূড়ান্ত যে একটা পর্যায় সেই ক্লাইম্যাক্সে নিয়ে যেতে ভালো একটা ভূমিকা পালন করে এখানে। অর্থাৎ বিভিন্ন সমস্যা তৈরি হয় বা হচ্ছে ওই ঘটনাটার পরে সবারই তো থাকে যে বের করা যে কে হচ্ছে রাজার হত্যাকারী, লায়াসের হত্যাকারী কে, এটা বের করার যে একটা সবার ক্রমবর্ধমান একটা চিন্তা, সেই চিন্তায় যে কেন্দ্রীয় চরিত্র বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। আরও হচ্ছে এমন যে হচ্ছে একটা ঘটনা থেকে ঊর্ধ্বমুখী, অর্থাৎ একটা আপনি যদি গ্রাফ করেন সেই গ্রাফটা ঊর্ধ্বমুখী যাচ্ছে এমন কিছু। আমরা যদি নাটকে দেখি তাহলে দেখবো কি ইডিপাস হচ্ছে একটা হত্যাকারীকে খুঁজে বের করার জন্য হচ্ছে সে তার স্থান থেকে শপথ গ্রহণ করে বা একটা প্রতিজ্ঞা নেয় যে আমি হত্যাকারীকে খুঁজে বের করব, এবং সেই অর্থেই কিন্তু অন্ধ দৈবজ্ঞ বা হচ্ছে যে ভবিষ্যৎ বলতে পারে সেই টাইরেসিয়াসকে তলব করা হয়, এবং টাইরেসিয়াস এসে ইঙ্গিত দেয় যে ইডিপাসই হচ্ছে সেই হত্যাকারী। এই যে দেখুন একটা সমস্যা তৈরি হওয়া, এখন তো ইডিপাস হচ্ছে রেগে গেল যে আমাকে হত্যাকারী বানানো হচ্ছে, তার মানে হচ্ছে ক্রেয়ন এবং হচ্ছে টাইরেসিয়াসের এটা একটা পরিকল্পনা, এবং এই ইডিপাস কিন্তু বেশ ক্রুদ্ধ হয়ে যায়, একটা সমস্যার ভিতর পড়ে যায় ইডিপাস যখন হচ্ছে তাকে ইঙ্গিত করা হয়, এবং ষড়যন্ত্রের অভিযোগ আনেন, সে হচ্ছে একটা ষড়যন্ত্রের অভিযোগ আনেন যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তারপর জোকাসটাকে আমরা দেখতে পাই যে ইডিপাসকে শান্ত করার জন্য রাজা লায়াসের যে মৃত্যু, সেই মৃত্যুর কথাটা বর্ণনা করেন, এবং যা ইডিপাসের মনে হচ্ছে একটা সন্দেহের দানা বাঁধে। এবং দেখুন যখন জোকাসটা হচ্ছে সেই মৃত্যুর ঘটনাটা বর্ণনা করছে এমন একটা রাস্তায় হয়েছিল, তখন ইডিপাস কিন্তু নিজের ঘটে যাওয়া অর্থাৎ নিজে যে অপরাধ বোধ কাজ করছিল, যে কাজটা করে এসেছে, একজন বৃদ্ধকে একটা সময় সে হত্যা করেছে, সেই ঘটনার সঙ্গে যখন মিল খুঁজে পেল তখন কিন্তু দেখা যায় যে হচ্ছে রাজা ইডিপাস সে হচ্ছে ওই দ্বন্দ্বটা আরও নতুনভাবে একটা দ্বন্দ্বের ভিতর পড়ে যায় যে তাহলে তো আমি কি সেই লোক যে হচ্ছে আমার পিতাকে হত্যা করেছি। তখনও কিন্তু ওই পিতা সেইটা হচ্ছে এখনো আসেনি, এটা আমরা পরবর্তীতে চূড়ান্ত যে অবস্থা সেখানে আমরা জানতে পারবো। এরপরে আমরা যে পয়েন্টটি পাই সেটা হচ্ছে চূড়ান্ত জটিল অবস্থা বা ক্লাইম্যাক্স। এটি হচ্ছে এমন একটি অবস্থা যেটা হচ্ছে আপনি বলতে পারেন পিরামিডের হচ্ছে সর্বোচ্চ চূড়ায়, অর্থাৎ পিরামিডের কথা যদি আমরা কল্পনা করি তাহলে পিরামিডের সর্বোচ্চ চূড়া হচ্ছে এই অবস্থানটা, যেখানে হচ্ছে আপনার নাটকের এমন একটা অবস্থা তৈরি করে যেটা হচ্ছে মূল টার্নিং পয়েন্ট বা মূল লক্ষ্য থাকে ওঠা, অর্থাৎ যে উন্মোচন, সেই উন্মোচনটা ওখানে হয়ে থাকে। আমরা যে দ্বন্দ্বের দিকে আগাচ্ছি সেই মূল দ্বন্দ্বটা কিন্তু ওখানে থাকে। তাহলে গল্পের সবচেয়ে উত্তেজনাপূর্ণ একটা অংশ হচ্ছে সেই ক্লাইম্যাক্সের অংশটা হয়ে থাকে। আমরা কিন্তু আমাদের নাটকের সর্বোচ্চ অবস্থান বা ক্লাইম্যাক্সের অংশটা পেয়ে গেছি। এরপর হচ্ছে নিম্নমুখী ক্রিয়া বা হচ্ছে বলা যায় যে অবরোহণ ক্রিয়া, যেখানে হচ্ছে আপনার যে অ্যাকশনটা হয়েছে সেই অ্যাকশনটা ধীরে ধীরে পয়েন্টে গিয়ে হচ্ছে শেষ হয়ে যায় বা বিলীন হয়ে যাওয়ার অবস্থা তৈরি হয়, অর্থাৎ গল্পের যে একটা উত্তেজনা বা টান একটা ভাব সেটা ধীরে ধীরে কমতে থাকে। এই সংকটময় পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে, সেটার ফলাফল কি দাঁড়াচ্ছে এবং সেই
স্লটগুলো কিভাবে খুলবে সেটাই কিন্তু হচ্ছে নিম্নমুখী ক্রিয়া বা এর ভিতর দিয়ে দেখানো হয়। আমরা যদি দেখি নাটকের কথা, তাহলে হচ্ছে সত্য জানার পরে জোকাসটা হচ্ছে তার লজ্জায় এবং দুঃখে আত্মহত্যা করে। দেখুন ওইরকম একটা পরিস্থিতিতে যখন জোকাসটা আগেই কিন্তু একটু অনুধাবন করেছিলেন যে এমন এমন হতে পারে, যখন আর কি ইডিপাসকে সে আর কি না করছিল আর তুমি হচ্ছে রহস্যের উন্মোচন করো না, কিন্তু ইডিপাস তার সেই দৃঢ় প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা রাখার জন্য ইডিপাস কিন্তু তার চরিত্রের স্থান থেকে সে হচ্ছে বেশ দৃঢ় ছিল। এই দৃঢ় থাকার পরে সে হচ্ছে সত্য জানবি। এই যে তার সত্য জানার একটা দৃঢ় প্রত্যয় বা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাই কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমাদের ক্লাইম্যাক্সে নিয়ে যায়। আবার সেখান থেকে যখন এটা হলো তখন কিন্তু জোকাসটা তার স্থান থেকে এমন একটা ঘটনা আমরা এখনও যদি শুনি তাহলেও কিন্তু আমাদের কাছে কেমনই যেন লাগে। তাহলে দেখুন বাস্তবিক অর্থে চরিত্রগুলোর যদি আপনি ধারণ করার চেষ্টা করেন, কি একটা বাজে একটা পরিস্থিতি। সেই একটা অবস্থায় সত্য জানার পর জোকাসটা নিজে হচ্ছে আত্মহত্যা করেন এবং হচ্ছে ইডিপাস তার হচ্ছে মৃত স্ত্রীর যে অবয়ব বা জোকাসটাকে দেখে সে হচ্ছে আর সহ্য করতে পারে না। এই যে একটা অবস্থা তৈরি হয়, এই অবস্থায় সে জোকাসটার পোশাকের কাটা দিয়ে হচ্ছে নিজের চোখ উপড়ে ফেলে, জোকাসটার পোশাকের কাটা দিয়ে। এখন এখানে অনেকে বিভিন্ন মত দেন যে এমন বলেন, তাহলে ইডিপাস কেন আত্মহত্যা করলো না, ইডিপাস কেন তার চোখ উপড়ে ফেললো। এখন এখানে এমন হতে পারে যে ইডিপাস তার ওই শাস্তিটা তিনি তাকে দিয়েছেন, ওই শাস্তিটা হচ্ছে তার দৃষ্টিকোণ থেকে বা হচ্ছে অ্যাজ এ ইডিপাসের যে দৃঢ় চারিত্রিক গঠন, সেই গঠনের দিক থেকে ঠিক আছে। কারণ ইডিপাস হচ্ছে চোখ অন্ধ করে যে এই চোখ দিয়ে সে কী দেখেছে বা কী করেছে, এই বিষয়টা তার ভিতর থেকে যতদিন সে বেঁচে থাকবে অতদিন এই শাস্তি ভোগ করার জন্য। এখন অনেকে বলা হয়ে থাকে বা অনেক দার্শনিক মতেও এমন বলা হয় যায়, মৃত্যু মানে হচ্ছে শান্তি, মৃত্যু মানে জীবনের শেষ, এমন কিন্তু বলা হয়। সেক্ষেত্রে যদি আমরা এই দার্শনিক তত্ত্ব বা এই দার্শনিক থিওরির দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে ইডিপাস তাহলে শান্তি বা মৃত্যু দিয়ে তার জীবনটা শেষ না করে ইডিপাস তার চোখ উপড়ে ফেলে তারপরে সে হচ্ছে ওই শাস্তিটা ভোগ করেছেন। অর্থাৎ যে অপরাধ তিনি করেছেন, যে অপরাধ তার মনের অজান্তে তিনি করেছেন, সেখানে তিনি কিন্তু তার একটা অবস্থান থেকে তিনি তার চোখ উপড়ে ফেলে ওই শাস্তিটা দিয়েছেন এবং নিজে হচ্ছে নির্বাসিত জীবনযাপন গ্রহণ করেছেন। এই যে পাপের জন্য নিজেকে চরম একটা দণ্ড তিনি দেন, এটা চরম দ্বন্দ্বই হবে যদি আমরা ওই যে দার্শনিক দিকটা বিবেচনা করি, যে মৃত্যু মানে যদি শান্তি হয়ে থাকে তাহলে আমরা জীবিত থেকে ওই শাস্তিটা ভোগ করব। এই মনোভাবটা যদি ইডিপাসের চরিত্রের ভিতরে অবশ্যই ছিল, কারণ ইডিপাস যে দৃঢ় যে আমি সত্য উন্মোচন করবই, তাহলে কিন্তু এটাও তার ভিতর থেকেই হচ্ছে এসে থাকে। তাহলে আমরা দেখতে পাই যে ইডিপাস হচ্ছে তার চোখ উপড়ে ফেলে। এরপরে আমরা এসে যাই সমাধানে, যেটা হচ্ছে পিরামিডের সর্বশেষ পয়েন্ট। অর্থাৎ আমরা পিরামিডের ওই মাথা থেকে উঠলাম, মানে পিরামিডে আসলাম, মাথা থেকে উঠলাম, নামলাম, আবার হচ্ছে শেষ হয়ে গেল, আবার এই মাথায় নামলাম। হ্যাঁ, তাহলে সমাধানে আমরা দেখতে পাই যেখানে হচ্ছে কাহিনীর সমস্ত দ্বন্দ্ব, তারপর হচ্ছে সমস্ত রহস্যের একটা সমাধান ঘটে, চূড়ান্ত একটা সমাধান ঘটে, যেখানে চরিত্র একটি হচ্ছে নতুন ও স্বাভাবিক সমাপ্তি তার জীবনে নেমে আসবে। এবং হচ্ছে ট্র্যাজেডির যে ক্ষেত্রে এক্ষেত্রে নায়কের পতন বা ধ্বংসের মধ্য দিয়ে, অর্থাৎ ট্র্যাজেডির ক্ষেত্রে দেখা যায় যে নায়কের পতন বা ধ্বংসের মধ্য দিয়ে কিন্তু এই সমাধানটা হয়ে থাকে অনেকাংশে। এবং মিলনাত্মক গল্পের ক্ষেত্রে এই পরিণতিটি হয়ে থাকে একদম শুভ হয়ে থাকে বা শান্ত বা সব কিছু হচ্ছে স্বাভাবিক একটা পরিস্থিতি তৈরি হয়। আমরা যদি ইডিপাস নাটকে দেখি তাহলে দেখতে পাবো এমন যে ইডিপাস হচ্ছে তার সন্তানদের দায়িত্বটা তাদের মামা হচ্ছে ক্রেয়নকে সে হচ্ছে দিয়ে দেয়। তাহলে হচ্ছে ইডিপাস ক্রেয়নকে যখন দায়িত্ব দিয়ে যায়, তারপর হচ্ছে নিজে তার কৃতকর্মের জন্য প্রায়শ্চিত্ত হিসাবে থিবিস থেকে নির্বাসিত হয়ে যায়। এবং আমরা দেখি থিবিস নগরীর যে অভিশাপটা শুরুতে ছিল, যে মহামারী, সেটা একটা পরিস্থিতিতে হচ্ছে মধ্য দিয়ে সমাধান হয়ে যায় বা শেষ হয়ে যায় বা সেই অভিশাপ থেকে মুক্ত হয়ে যায়। দেখুন ইডিপাস
নাটক নিয়ে অনেক ধরনের কথা আছে, অনেক ধরনের আলোচনা সমালোচনা আছে। সেক্ষেত্রে ইডিপাস নাটকটা এভাবে শেষ হয়। এবং এরিস্টোটলের যদি আমরা কথা বলি, এই শেষটা এরিস্টোটলকে মেবি হচ্ছে ক্যাটাস্ট্রফি হিসাবে অভিহিত করেছেন। সেটা নিয়েও একদিন কথা হবে। যাই হোক, এভাবে শুরু এবং শেষ হয় পিরামিড স্ট্রাকচারের। এবং এই পিরামিড দিয়ে অধিকাংশ নাটকই খুব সুন্দরভাবে বলা যায় বিশ্লেষণ করা যায়, বা হচ্ছে একটা টার্নিং পয়েন্টে এসে পৌঁছয়, যেটাকে আমরা বিভিন্ন তাত্ত্বিকদের মতে বিভিন্ন বিভিন্ন সূত্র পেয়ে থাকি। বাট দিন শেষে এই পিরামিড স্ট্রাকচার বেশ আলোচিত এবং বেশ হচ্ছে পাঠ্যের একটা বিষয়। যাই হোক, আমার এই ভিডিওটা আপনি দেখলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। আর শেষ করার আগে একটা কথা বলে নিচ্ছি, আমি এতক্ষণ যে লেকচারটা এখানে দেওয়ার চেষ্টা করলাম, এটা যদি আপনি সম্পূর্ণ আমার পাঠটা পেতে চান, তাহলে হচ্ছে আমার নিচে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি গিয়ে সার্চ করতে পারেন ইডব্লিউএস বা যে কোনো বিষয় লিখে সার্চ করলেও হবে। অথবা আমি যে লেকচারটি এখানে দিলাম সেই লেকচারের শিটটা বা হচ্ছে লেখাটা আমি হচ্ছে এখানে লিঙ্কটা দিয়ে রাখবো। আর আমার ওয়েবসাইটের নাম maimran.com.bd। আপনি চাইলে সেখানে গিয়ে আমার বিভিন্ন লেখা আছে বা বিভিন্নভাবে আপনি চাইলে আমার সঙ্গে যুক্ত হতে পারেন সেখানে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সেই পর্যন্ত সকলে সুস্থ এবং নিরাপদে থাকুন। আর সবাই হচ্ছে বেশি বেশি পড়ুন, কারণ আমরা যদি বেশি বেশি বই পড়ি তাহলে কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয়। যেমন হচ্ছে আমি জুলাই মাসের 2 তারিখ পরীক্ষা দিয়ে এই 7টি বই কিনেছি। যাই হোক, এটা নিয়ে একসময় কথা হতে পারে। সকলে সুস্থ এবং নিরাপদে থাকুন, বেশি বেশি বই পড়ুন। বই পড়ার উপরে আমাদের আসলে জীবনে কিছুই নেই। আর এটা হচ্ছে আমার হচ্ছে একটা সাইনের ডিজাইন।